আজকের এই লেকচারে আমরা অর্গানিক কেমিস্ট্রির বেশ গুরুত্বপূর্ণ একটি অংশ অ্যালকোহল নিয়ে ডিসকাস করব। তো অ্যালকোহল যখনই আমরা ডিসকাস করি সেই সাথে ইথার, ইপক্সাইড এবং অ্যামিনের পরশনগুলো চলে আসে। পর্যায়ক্রমে আলোচনা করব। আজকের এই লেকচারে থাকছে অ্যালকোহল। তো আমরা জেনে নেই যে হোয়াট ইজ অ্যালকোহল। Alcohol are those compounds whose molecules have a hydroxyl group attached to a saturated carbon atom. এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পোর্শন। আমরা যদি নর্মাল অ্যালকোহল বলতে চাই তাহলে এই হাইড্রোক্সিল গ্রুপটা যেই কার্বনের সাথে যুক্ত থাকবে তাকে স্যাচুরেটেড হতে হবে। স্যাচুরেটেড কার্বন অ্যাটম এর সাথে হাইড্রোক্সিল যুক্ত থাকবে, সেটাকে আমরা বলবো একটা নর্মাল অ্যালকোহল বা শুধু অ্যালকোহল। এবং এটার যে জেনারেল স্ট্রাকচার ROH, যেখানে আর হচ্ছে একটা অ্যালকাইল গ্রুপ, যার সাধারণ সংকেত বা কমন যে ফর্মুলা সেটা হচ্ছে CnH2n+1। আমরা বেশ কয়েকটা উদাহরণ দেখে নেই। মিথানল, মিথ কার্বন একটা থাকার কারণে মিথ, এবং এখানে যেহেতু কোনো ধরনের আনস্যাচুরেশনের উপস্থিতি নাই তাই সেটা হচ্ছে N। আর অ্যালকোহলের জন্য অল, মিথ এন অল বা মিথানল। তারপর এই ক্ষেত্রে হাইড্রোক্সিলটা আছে 2 নম্বর পজিশনে, সুতরাং কার্বন 3টা থাকার কারণে প্রোপ। আমরা নামকরণটা দেখে নিচ্ছি শর্টকাট করে, প্রোপ প্লাস, যেহেতু প্রত্যেকটা কার্বনের মধ্যে একক বন্ধন তাই আমরা বসাবো কি এন, প্লাস 2 নম্বর পজিশনে রয়েছে হাইড্রোক্সিল গ্রুপ অল। এবং আমরা জানি যে দুইটা ভাওয়েল কখনোই পাশাপাশি বসবে না, যে সে প্রথম বা পূর্বোক্ত যে ভাওয়েলটা রয়েছে তাকে আমরা বাদ দিয়ে দিব। সুতরাং নামটা কি হবে? প্রোপানল, প্রোপান টু অল, অথবা টু প্রোপানল। তারপর চলে আসে, আমরা যদি এটাকে যদি লম্বা শিকল কল্পনা করি, লংগেস্ট চেইন, তাহলে এটা হচ্ছে প্রোপেন প্লাস 2 নম্বর পজিশনে কি আছে? হাইড্রোক্সিল অ্যালকোহল, তাই টু প্রোপানল। আবার দেখা যাচ্ছে 2 নম্বর পজিশনে মিথাইলও আছে, তাই টু মিথাইল প্রোপানল। এখানে দেখা যাক বেনজাইল অ্যালকোহল। এটাকে আমরা বেনজাইল অ্যালকোহল বলতেছি কেন? কারণ এই হাইড্রোক্সিলটা ডিরেক্ট এই কার্বনের সাথে যুক্ত আছে, সুতরাং এটা কিন্তু দেখা যাচ্ছে এটা স্যাচুরেটেড, sp3 হাইব্রিডাইজড। আমরা চোখের দেখাই বুঝতেছি এটা sp3 হাইব্রিডাইজড। আমরা আশা রাখতেছি এটা sp3 হাইব্রিডাইজডই হবে। তাছাড়া একটা প্রবলেম থাকতে পারে, যেহেতু এই বেনজিন যে গ্রুপটা আছে এটা যেহেতু অ্যারোমেটিক, তাই এখান থেকে একটা হাইড্রোজেন চাইবে হাইপার কনজুগেশনের মাধ্যমে তার ইলেকট্রনকে বেনজিন মূলকে শেয়ার করতে। আচ্ছা যাই হোক, নর্মালি আমরা এটাকে অ্যালকোহল হিসেবে ধরে নিব, কিন্তু এটা বিশেষ ধরনের অ্যালকোহল। সেটা কি? বেনজাইল অ্যালকোহল। ওকে, এখানে চলে আসতেছে কি টু প্রোপিনল। ঠিক আছে, এটা কিন্তু ডিরেক্টলি যেই কার্বনের সাথে অ্যাটাচড সেটা কিন্তু আবার sp3 হাইব্রিডাইজড অর্থাৎ স্যাচুরেটেড। আর দ্বিবন্ধনটা আছে দূরে। দূরে থাকলে আমাদের কোনো টেনশন নাই, যেহেতু ওইটা আমাদের আলফা কার্বনে কোনো ধরনের প্রভাব ফেলতেছে না, অর্থাৎ আলফা কার্বনটাকে হতে হবে স্যাচুরেটেড, তাই এটাও কিন্তু আমরা অ্যালকোহলের মধ্যে ফেলবো। তাছাড়া এখানেও আলফা কার্বনের পরের কার্বনে আছে ত্রিবন্ধন, এর দূরে যাই থাকুক না কেন ওইটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। ঠিক যেই কার্বনে OH যুক্ত আছে সেইখানেই sp3 অথবা স্যাচুরেটেড থাকতে হবে অ্যালকোহল হওয়ার জন্য। এখন হাইড্রোক্সিল মূলক যুক্ত আরো বেশ কয়েক ধরনের যৌগ আছে, সেগুলা দেখি। ইনল যৌগ, স্পেশালি আমরা কাদেরকে ইনল বলি? যেখানে ইন আছে, অর্থাৎ কার্বন কার্বন ডাবল বন্ড আছে, অ্যালকিন টাইপ, এবং এই ডাবল বন্ডেড কার্বনের সাথে একটা হাইড্রোক্সিল যুক্ত আছে, তাদেরকে আমরা বলি ইনল যৌগ। যেমন ইথিনল। এটা এই ইনল যৌগ সমূহের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে তারা এত বেশি স্টেবল হয় না। তারা তাদের ইনস্টেবিলিটির কারণে তারা মোর স্টেবল আরেকটা যৌগের দিকে ধাবিত হয়, যেটার নাম হচ্ছে কার্বনিল যৌগ। যেখানেই এরকম ইনল দেখা যাবে সেখান থেকেই কার্বনিল গ্রুপ তৈরি হবে। তো এখান থেকে একটা অ্যালডিহাইড গ্রুপ তৈরি হবে। কিভাবে তৈরি হয়? যে অক্সিজেন ইলেকট্রন টেনে নিয়ে যায় এবং এই হাইড্রোজেনটাকে যেখানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয় সেখানে শেয়ার করা হয়। সুতরাং প্রোটোমারিজমের মাধ্যমে দেখা যায় যে এটা অ্যালডিহাইডে কনভার্ট হয়। এই কারণে এটা বিশেষ ধরনের অ্যালকোহল বলবো, নর্মাল অ্যালকোহলের মধ্যে এটাকে আমরা ফেলবো না। তারপর আরেকটা বিশেষ ধরনের অ্যালকোহল রয়েছে যার নাম ফেনল। ফেনল কারা? তারা হচ্ছে ওই সমস্ত যৌগ যেখানে এই হাইড্রোক্সিল গ্রুপ ডিরেক্টলি
বেনজিন রিং এর সাথে যুক্ত থাকবে, এটাকে আমরা বলবো ফেনোলিক ওএইচ। এটাকে কিন্তু আমরা অ্যালকোহলিক ওএইচ বলবো না। যেমন আরেকটা উদাহরণ, সেটা হচ্ছে প্যারামিথাইল ফেনল। প্যারা পজিশনে একটা মিথাইল গ্রুপ যুক্ত থাকার কারণে নাম হয়ে যাবে কি প্যারামিথাইল, আর বাকিটুক পুরোটাই হচ্ছে ফেনল। এবং মিথাইল গ্রুপ যুক্ত ফেনলকে আমরা বলি ক্রিসল। এবং মিথাইল গ্রুপটা যদি প্যারা পজিশনে যুক্ত থাকে তাহলে এটাকে আমরা বলবো প্যারা ক্রিসল। এবার আমরা চলে আসি ক্লাসিফিকেশনের জায়গায়। অ্যালকোহলকে আমরা এই হাইড্রোক্সিল মূলকের সংখ্যা অনুসারে বা নাম্বারের বেসিসে আমরা এদেরকে ক্লাসিফিকেশন করতে পারি বেশ কয়েকটা ভাগে। যেমন মনোহাইড্রিক অ্যালকোহল, যে সমস্ত অ্যালকোহলে হাইড্রোক্সিল গ্রুপ একটাই থাকবে তাদেরকে আমরা বলি মনোহাইড্রিক অ্যালকোহল। এই মনোহাইড্রিক অ্যালকোহল তিন ধরনের হয়। যেমন হাইড্রোক্সিল গ্রুপটা ঠিক যেই কার্বনের সাথে যুক্ত থাকে অর্থাৎ আলফা কার্বন, সেই কার্বনে যদি একটা কার্বন যুক্ত থাকে, একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে, তাহলে এটাকে আমরা বলি প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল। যদি এই আলফা কার্বনের সাথে দুইটা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে তাহলে এটাকে আমরা বলবো 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালকোহল। আর যদি তিনটেই যুক্ত থাকে অ্যালকাইল গ্রুপ তাহলে সেটা হবে টারশিয়ারি বা 3 ডিগ্রি মনোহাইড্রিক অ্যালকোহল। তাছাড়া হতে পারে ডাইহাইড্রিক অ্যালকোহল, যেখানে দুইটা হাইড্রোক্সিল থাকবে। যেমন এই যৌগটার নাম কি ইথিলিন গ্লাইকোল। যদি পাশাপাশি দুই কার্বনের দুইটা হাইড্রোক্সিল থাকে ওই সমস্ত যৌগকে, ওই সমস্ত ডাইহাইড্রিক অ্যালকোহল যৌগকে আমরা গ্লাইকোল বলে থাকি, ইথিলিন গ্লাইকোল। এটাকে আমরা রেফ্রিজারেন্ট হিসেবে ব্যবহার করতে পারি, অথবা এটা হিউমেকট্যান্ট হিসেবে ব্যবহার করা যায়। তাছাড়া রয়েছে ট্রাইহাইড্রিক এবং পলিহাইড্রিক অ্যালকোহল। ট্রাইহাইড্রিক অ্যালকোহল এটার নাম হচ্ছে গ্লিসারিন, যেটাকে আমরা ময়েশ্চারাইজিং এজেন্ট হিসেবে ব্যবহার করি। এই হাইড্রোক্সিল গ্রুপের সংখ্যা বাড়তে থাকায় দেখা যাবে যে এটার পোলারিটিও অনেক বেড়ে যায়। তো মাইনাস এ তো প্লাস, দেখা যাবে যে এনভায়রনমেন্টের যে ময়েশ্চার কন্টেন্ট আছে তাদেরকে সে ট্র্যাপ করে ধরে রাখতে পারে। সেই কারণেই উইন্টার সিজনে আমরা অনেক ক্ষেত্রে গ্লিসারিন যুক্ত প্রসাধনী বা কসমেটিক্স ব্যবহার করি, যাতে করে স্কিন যাতে খসখসে না হয়ে যায় সেই কারণে। তাছাড়া পলিহাইড্রিক অ্যালকোহল রয়েছে সরবেটল, এটাকে আমরা সুইটেনার হিসেবে ব্যবহার করতে পারি। তাছাড়া এরকম তিনটার বেশি থাকলে এদেরকে আমরা পলিহাইড্রিক অ্যালকোহল হিসেবে নামকরণ করব। ফিজিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকোহল। অ্যালকোহলের ফিজিক্যাল প্রপার্টিজ কি কি রয়েছে? প্রথমত আমরা দেখব এটার যে গন্ধ এবং স্বাদ, টেস্ট, অর্ডার এন্ড টেস্ট। দ্য লোয়ার অ্যালকোহলস, যেমন কার্বন সংখ্যা যাদের কম, মিথানল, ইথানল, প্রোপানল, এরা হচ্ছে কালারলেস, এদের কোনো কালার নেই এবং এরা হচ্ছে ভোলাটাইল লিকুইড। তারপর নার্কোটিক অ্যাকশনের উপর আমরা যদি দেখি, তাকাই, দেখবো যে অ্যালকোহল এটার কিছু নার্কোটিক অ্যাকশন রয়েছে। যেমন এটা ডিপেন্ডেন্সি ক্রিয়েট করতে পারে অনেকের দেহে, যারা কিনা নিয়মিত অ্যালকোহল সেবন করে থাকে তারা এর উপরে অ্যাডিক্টেড হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি নার্কোটিক অ্যাকশন। তারপর মিথানল, এটা একটা নার্ভ পয়জন। এটা অল্প ডোজে দেখা যায় এটা আমাদের অপটিক যে নার্ভ রয়েছে সেটাকে প্যারালাইজ করে দিতে পারে, যেটা কিনা আলটিমেটলি অন্ধতা বা ব্লাইন্ডনেস এর দিকে ধাবিত করতে পারে। এবং লার্জ কোয়ান্টিটিজে যদি নেওয়া হয় মিথানল, এটা একটা বেশ পয়জনাস হতে পারে, যেটা কিনা ডেথ পর্যন্ত ঘটায়। এই কারণে দেখা যায় যে ইথানলের সাথে বা সাথে অন্যান্য অ্যালকোহলের সাথে মিথানল কিছুটা অ্যাড করে দেয়, যাতে করে এটা খাওয়ার অনুপযুক্ত হয়। এবং মিথানল সেবনের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে, যে এটা কিন্তু নর্মালি ভার্নিশের কাজে ব্যবহার করা হয়, এটা খাওয়ার কাছে কখনো এটাকে ব্যবহার করা যাবে না। তারপর আসা যাক ইথানল। ইথানলের আমরা যদি নার্কোটিক অ্যাকশন দেখি, এটা এটা ইথানল হ্যাজ এ স্টিমুল্যান্ট ফলোড বাই ডিপ্রেশন অ্যাকশন। শুরুতে যখন ইথানল নেওয়া হয় এটা কিন্তু খুব উত্তেজক মনে হয়, এটা খুব ভালো লাগে। পরবর্তীতে এটা ডিপ্রেশন ঘটাতে পারে, কজিং হিপনোসিস এন্ড অ্যানাস্থেজিয়া। অর্থাৎ ইথানলের হিপনোটিক অ্যাকশন রয়েছে, তাছাড়া অ্যানাস্থেটিক প্রপার্টিও এর কিছুটা রয়েছে, অ্যানাস্থেজিয়ার কাজে আগে ব্যবহার করা হতো। ইথানল ডিপ্রেসেস অ্যাক্টিভিটি ইন দি আপার ব্রেইন। আপার ব্রেইন বা হাইন্ড ব্রেইনের যে অ্যাক্টিভিটি রয়েছে সেটাকে কমিয়ে দেয়, ইভেন দো ইট গিভস দ্য ইলিউশন অফ বিং স্টিমুল্যান্ট। এটা জাস্ট ইলিউশন দেয় যে যেন অনেক বেশি
কাজ করছে ব্রেন বা অনেক বেশি উত্তেজিত করে ফেলছে, এরকম একটা ইলিউশন দেখায়, কিন্তু এটা আসলে আমাদের যে ব্রেনের কর্মক্ষমতা, আমাদের যে ফোর ব্রেন রয়েছে সেটার কর্মক্ষমতাকে সে কমিয়ে দেয়। দ্য নার্কোটিক অ্যাকশন অফ অ্যালকোহলস ইনক্রিজেস উইথ চেইন ব্রাঞ্চিং। যত ব্রাঞ্চড চেইন অ্যালকোহল আসবে তার নার্কোটিক অ্যাকশন ততই বেড়ে যাবে। So that some of the tertiary 1,1-dimethyl-propanol are used as sedatives, ঘুমানোর কাজে বা হিপনোটিক্স। একদম ঘুম পাতায় দিবে, ব্রেনকে এতই ডিপ্রেস করবে যে এতটাই শান্ত করে দিবে যে একদম সেডেটিভ বা হিপনোটিক হিসেবে এদেরকে আমরা ব্যবহার করতে পারি যদি ব্রাঞ্চিংটা বেড়ে যায়। In general, the toxic effect of alcohols increases with increasing molecular weight. Normally, যখন molecular weight বাড়তে থাকে সেই সাথে অ্যালকোহলের টক্সিক ইফেক্ট গুলো বাড়তে থাকে। এবার আসা যাক বয়েলিং পয়েন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এই বয়েলিং পয়েন্ট দেখা যায় যে সেম মলিকিউলার ওয়েট সম্পন্ন অন্যান্য যৌগ থেকে, অন্যান্য ফাংশনাল গ্রুপ সম্পন্ন যৌগ থেকে অ্যালকোহলের যে বয়েলিং পয়েন্ট সেটা অনেক বেশি হয়ে থাকে। তার কারণ কি? তার কারণ হচ্ছে অ্যালকোহল ক্যান ফর্ম হাইড্রোজেন বন্ডিং। Alcohol have much higher boiling point than those of alkanes and most other compounds having approximately the same molecular weight. The molecules of alcohol can associate with each other through hydrogen bonding, whereas those of ethers and hydrocarbons cannot. তারা কিন্তু পারবে না। The boiling point আমরা এখানে একটা দিলাম যে মিথাইল অ্যালকোহল 65, ইথাইল অ্যালকোহল কার্বন সংখ্যা যদি বেড়ে যায় তাহলে এর যে বয়েলিং পয়েন্ট রয়েছে সেটাও কিন্তু বেড়ে যাচ্ছে, এবং এই বেড়ে যাওয়াটা এটা আসলে হাইড্রোজেন বন্ডিং এর উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে ভ্যান ডের ওয়ালস যে ইন্টারঅ্যাকশন রয়েছে তার উপর। নরমালি হাইড্রোক্সিল থাকলেই হাইড্রোজেন বন্ডিং থাকবে, এবং এটা কিন্তু সকলের জন্য ফিক্সড, সকল অ্যালকোহলের জন্য ফিক্সড। কিন্তু যদি কার্বন সংখ্যা বাড়তে থাকে, অর্থাৎ চেইন লেন্থ যদি বাড়তে থাকে, এরকম ভাবে চেইন লেন্থ যদি বাড়তে থাকে, সেক্ষেত্রে দেখা যাবে যে ভ্যান ডের ওয়ালস যে ইন্টারঅ্যাকশন আকর্ষণ বল সেটা বাড়তে থাকে, বাড়ার কারণে এটার বয়েলিং পয়েন্ট সেটাও বাড়তে থাকে। যেমন এন প্রোপাইল অ্যালকোহল 97, বিউটাইল অ্যালকোহল 118, অর্থাৎ খুব দ্রুতই কিন্তু বয়েলিং পয়েন্টটা বেড়ে যাচ্ছে। তাছাড়া দ্য বয়েলিং পয়েন্ট অফ অ্যালকোহলস ডিক্রিজেস উইথ দ্য ইনক্রিজ অফ কার্বন ব্রাঞ্চিং। যতই ব্রাঞ্চিং বেড়ে যাবে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কার্বন নাম্বার বাড়লে রেগুলারলি অ্যালকোহলের যে বয়েলিং পয়েন্ট সেটা বেড়ে যায়, কিন্তু যদি কার্বন ব্রাঞ্চিং বাড়ে তাহলে কিন্তু আবার কার্বন সংখ্যা সেম থাকলেও সেই অ্যালকোহলের বয়েলিং পয়েন্ট কমে যাবে। এর কারণ কি? এর কারণ ভ্যান ডের ওয়ালস ইন্টারঅ্যাকশন কমে, তাহলে তাদের ইফেক্টিভ সারফেস এরিয়াটা কমে যাবে। যেমন আমরা এটার কথা বলতে পারি, আমরা একটা ব্রাঞ্চিং করে দিলাম, দেখা যাবে এই ব্রাঞ্চ চেইন যে মলিকিউল রয়েছে সেটার বয়েলিং পয়েন্ট সেম মলিকিউলার ওয়েট সম্পন্ন যে নরমাল চেইন যেটা রয়েছে তার থেকে এটার কম হবে। যেমন এন বিউটাইল অ্যালকোহল, 4 কার্বন যুক্ত একটা নরমাল বিউটাইল অ্যালকোহল, যেমন কার্বন থাকবে 4টা, 1 2 3 4, তারপরে অ্যালকোহল, এর বয়েলিং পয়েন্ট 118 ডিগ্রি সেলসিয়াস। অথচ আইসোবিউটাইল অ্যালকোহল যেখানে 2 ডিগ্রি থাকবে, একটা রিং থাকবে, চেইন থাকবে সরি, সেটার কিন্তু বয়েলিং পয়েন্ট কমে গেছে। সেটাকে আমরা কিভাবে দেখাবো? আইসো এইভাবে দেখাবো, 4টা কার্বন থাকবে, 1 2 3 4, এই তো OH, এটা কিন্তু অনেক কমে গেছে 108। যদি সেকেন্ডারি বিউটাইল বলি তাহলে কিন্তু এটা আরো কমে যাচ্ছে। তাহলে সেকেন্ডারি বিউটাইলের স্ট্রাকচারটা কেমন হবে? এটা এটা এখানে যাবে OH, এখানে যাবে একটা কার্বন, এই হচ্ছে সেকেন্ডারি বিউটাইল। আর টারশিয়ারি বিউটাইল যদি আঁকি, এই তার সাথে OH, তো ব্রাঞ্চিং বেড়ে যাওয়ার কারণে এটার বয়েলিং পয়েন্ট কিন্তু আরো অনেক কমে গেছে। আমাদের এই খুঁটিনাটি বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো এখানে আবার সে একটা তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে যে পেন্টেন প্রায় সেম মলিকিউলার ওয়েট সম্পন্ন আমরা বেশ কয়েকটা যৌগকে নিলাম, সেম বা প্রায় সেম, যেমন 72, 74 ইথার, 78 এটা হচ্ছে প্রোপাইল ক্লোরাইড, আর এটা হচ্ছে 72 যেমন বিউটাইল অ্যালডিহাইড, আর হচ্ছে কি বিউটাইল অ্যালকোহল। তাদের সবারই মলিকিউলার ওয়েট প্রায় সেম, কিন্তু বয়েলিং পয়েন্ট কার সবচেয়ে বেশি? অ্যালকোহলের কিন্তু সবচেয়ে বেশি, ডিউ টু হাইড্রোজেন বন্ডিং। আমরা জানি হাইড্রোজেন বন্ডিং বলতে কি বোঝায়। হাইড্রোজেন বন্ডিং হচ্ছে যখন দুইটা অধিক তড়িৎ ঋণাত্মক
যে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের মাঝখানে যখন হাইড্রোজেন থাকবে এবং এই হাইড্রোজেন যখন একটা ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারেকশনের সাহায্যে অপর মৌলের বা অপর কম্পাউন্ডের সেই অক্সিজেনের সাথে যুক্ত থাকবে, যে অক্সিজেনই থাকবে সবসময় তা না, এরকম হতে পারে নাইট্রোজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, হতে পারে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, হতে পারে অক্সিজেন, হাইড্রোজেন, অক্সিজেন, এরকম ভাবে। তাছাড়া ফ্লোরিন হতে পারে, ক্লোরিন হতে পারে। এই জাতীয় ক্লোরিনটা একটু কম করবে, কিন্তু এই অক্সিজেন, নাইট্রোজেন এবং ফ্লোরিন এরা কিন্তু খুব বেশি পরিমাণে হাইড্রোজেন বন্ডিং ফর্ম করতে পারে। এই যে প্লাস মাইনাসের আকর্ষণের ফলে তাদের মধ্যকার যে একটা ইন্টারেকশন, একটা অ্যাট্রাকটিভ ইন্টারেকশন তৈরি হয়েছে, তার কারণেই কিন্তু এদের বয়লিং পয়েন্ট অনেক বেশি বেড়ে যায় এবং এদের যে ওয়াটার সলিবিলিটি সেটাও কিন্তু বেশ ভালোই থাকে। এবার আমরা দেখবো সেই সলিবিলিটি পানির সাথে বা যে কোনো একটা সলভেন্টের সাথে এটা কতটুকু দ্রবীভূত হয়। Alcohols of lower molecular weight is completely soluble, কিন্তু completely soluble হবে in water, কারণ যখন এই মলিকুলার ওয়েটটা অনেক লোয়ার হবে, যখন কম হবে, তখন দেখা যায় যে হাইড্রোক্সিল মূলকের ইফেক্ট অনেক বেশি থাকে। যেমন আমি যদি এইভাবে প্রকাশ করি এটাকে আর এবং OH, এখানে OH এই পোর্শনটা হচ্ছে পোলার পোর্শন, আর এটা কিন্তু অ্যালকাইল পোর্শনটা কিন্তু নন পোলার পোর্শন। তো আমরা দেখতে পাবো যে পোলার পোর্শনটা চাইবে পানিতে দ্রবীভূত হতে, বাট নন পোলার পোর্শনটা কিন্তু পানির সাথে দ্রবীভূত হতে চাইবে না। As the non-polar portion increases, যদি নন পোলার অংশটা অনেক বড় হয়ে যায় তখন কিন্তু নন পোলার ইফেক্ট তার মধ্যে বেড়ে যাবে, তখন সেটার পানিতে দ্রবীভূত হতে চাইবে না। কিন্তু পোলার পোর্শনের জন্য যদি এটা ছোট থাকে তখন পোলারের ইফেক্টটা বেশি থাকবে এবং সেটা পানিতে দ্রবীভূত হবে। যেমন আমরা যদি মিথাইল অ্যালকোহলের কথা চিন্তা করি, সে 100% মিসিবল। ইভেন ইথাইল অ্যালকোহল এটাও কিন্তু মিসিবল। প্রোপাইল অ্যালকোহল এটা 95 থেকে 97% মিসিবল, দ্রবণীয়। কিন্তু যতই আমরা কার্বন সংখ্যা বাড়াতে থাকবো ততই কিন্তু এর ইয়েটা কমতে থাকবে, সলিবিলিটি। এটা 7.9 গ্রাম পার 100 ml, এটা কত 2.7 গ্রাম পার 100 ml সলিউশন। ইভেন এটা কিন্তু আরো কমে যাচ্ছে। তো এটাকে আমরা তার যে অ্যালিফেটিক যে পোর্শন রয়েছে সেই অ্যালিফেটিক পোর্শন বা নন পোলার পোর্শনের অ্যামাউন্টের উপর ভিত্তি করেই আমরা এটা ব্যাখ্যা করতে পারি। এবং ওয়াটার সলিবিলিটি আমরা কিভাবে ব্যাখ্যা করি? অ্যাজ দি অ্যালকোহলস আর পোলার মলিকিউল, দেখা যাবে যে তারা এই পানির সাথে তারা এক ধরনের ইন্টারেকশন তৈরি করতে পারে, মাইনাস এবং প্লাসের। ঠিক এই কারণেই তারা পানিতে মিসিবিলিটি শো করে। কিন্তু যদি নন পোলার পোর্শন বেড়ে যায় তখন কিন্তু আর এই পানিটা এই হাইড্রোজেন বা অক্সিজেন এদের সাথে আর ইন্টারেকশন করতে পারবে না। তো ইনশাল্লাহ আমরা নেক্সট লেকচার থেকে কিভাবে অ্যালকোহল প্রডিউস করা যায় আমরা নানান ধরনের সিনথেটিক মেকানিজম এবং প্রসিডিয়ার শিখব। এই প্রথম লেকচার এই পর্যন্তই অ্যালকোহলের বেসিক আলোচনা ছিল। পরবর্তী লেকচারগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।